ঢাকা থেকে ফিরে ভাত খেতে বসে। ভাত খাওয়ার সময় লতিফা গতকালের ঘটনা বলতে গিয়েও বলল না। ভাত খাওয়া শেষে জাঙ্কুক তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায় পাতাল ঘরের উদ্দেশ্যে। রান্নাঘরে জুলেখা বানুকে দেখে অবাক হলো, অচেনা হলো, সালাম দিল। পরে রেনুর কাছে জানতে পারে জুলেখার সুগার মা। ঠোঁটে হাসি ফুটলো। জুলেখার দিকে এক পা এগিয়ে এসে বলল, দুঃখিত, চিনতে পারিনি। আপনি প্লেট ধুচ্ছেন কেন? রাখুন, আমি ধুয়ে দিচ্ছি। জুলেখা মুখ ফিরিয়ে নিলেন। তিনি চুপচাপ প্লেট ধুয়ে চুপচাপ বেরিয়ে গেলেন। মুখের প্রতিক্রিয়াতে তের প্রতি ছিল অবজ্ঞা, ঘৃণা। মনে মনে আহত হয়। বুঝতে পারে জুলেখার ঘৃণা ও বিরক্তির কারণ। বোধহয় গতকালের অপবাদ তিনি শুনেছেন। ভয় হয় জিমিনের বিয়েটা হবে তো। দ্রুত সিঁড়ি বেয়ে 3 তলা চলে আসে জিমিনের জন্য খাবার নিয়ে। জিমিন ঘুমাচ্ছে। জিমিনের অনেক ডাকাডাকির পর ঘুম থেকে ওঠে। হাত মুখ ধুয়ে এসে তেকে খাইয়ে দিতে বলল। বিনা বাক্যে খাইয়ে দিল। খাওয়ার শেষে জিমিন বলল, আপা তোমাকে কে মেরেছে? কেন মেরেছে? তুমি রাতে কেন কেঁদেছো? প্রশ্ন করতে নিষেধ করেছিলাম। আপা আমি জানতে চাই, দোহাই লাগে বলো। আমি তোমার সব কথা শুনি, কিন্তু এটা শোনা সম্ভব হচ্ছে না। জিমিন, আপা পায়ে পড়ছি, আমাকে সব বলো। কে তোমাকে এত কষ্ট দিয়েছে? এত বড় দুঃসাহস দেখিয়েছে? আমি তার কলেজে ছিড়বো। জিমিনকে অপেক্ষা করতে বলে। নিজের ঘরে গিয়ে জিহপের দেওয়া খাম নিয়ে ফিরে আসে। দরজা বন্ধ করে জিমিনকে নিয়ে বিছানার উপর বসলো। হাতের খামটা জিমিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, 3টে চিঠি আছে, 3টাই জিহপ ভাইয়ের লেখা। আমি গতকাল পড়েছি। মন দিয়ে পড়বে, অনেক কিছু জানতে পারবে। আর যতটুকু বাকি আছে আমি বলবো। জিমিন প্রবল আগ্রহ নিয়ে খাম খুলে 3টে চিঠি বের করলো। কথা মতো প্রথমে একটা চিঠির ভাঁজ খুললো। বলতে, সালাম নিও। তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। সেদিনের রাতে তুমি ফেরেশতার মতো হাজির হয়ে বাঁচিয়েছিলে আমাকে আর আয়ুকে। যখন তুমি এই চিঠি পড়ছো তখন তোমার অবস্থা কি হবে আমি জানি না। হয়তো সব জেনে গিয়েছো, নয়তো এখনো অন্ধকারে ডুবে আছো। যদি অন্ধকারে ডুবে থাকো তাহলে আমি তোমাকে আলোর সন্ধান দেব। সব জানার পর সিদ্ধান্ত তোমার। আমি তোমাকে একটা তিক্ত দীর্ঘ গল্প শোনাবো। গল্পটার কেন্দ্রবিন্দু জাঙ্কুক হলেও জুড়ে আছে অনেকেই। যখন জাঙ্কুকের জন্ম হয় তাকে আমার পর সব থেকে বেশি খুশি হই আমি। তাকে আমার বড় দুঃখী ছিলেন। তিনি বহুবার আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য অপেক্ষা করেছেন। তাকে আমার বলতেন সেই ছেলে এসে নাকি তাকে আমার সব দুঃখ ঘুচে দিবে। যখন সেই ছেলেটা এলো আমি অনেক খুশি হই। এবার বুঝি কাকে আমার কষ্ট কমবে। কাকিয়া বলেছিলেন জাঙ্কুক পুলিশ হবে, সব অন্যায়কারীকে শাস্তি দেবে, আর আমি হব শিক্ষক। শুধু কাকে আমার না, আমারও ইচ্ছে ছিল আমি শিক্ষক হব। এই স্বপ্ন নিয়ে পড়তে থাকি স্কুলে। এর মাঝে আব্বা একটা বাচ্চা নিয়ে আসে, বলে সে নাকি আমাদের আরেক ভাই। তার নাম রাখি ইমুগি। আমরা 4 ভাই হয়ে যাই। আমি, ইউনো, জাঙ্কুক, ইমুগি একসাথে এক স্কুলে পড়েছি। ইমুগি জাঙ্কুক এক শ্রেণী ছিল। ছোট থেকেই জাঙ্কুকের শরীরে ছিল অবাক করার মতো শক্তি। ওর মেধা ছিল ধারালো। আমরা সবাই ধরেই নিয়েছিলাম জাঙ্কুক পুলিশ হবে, অনেক বড় পুলিশ হবে, পুরো দেশ চিনবে। ঠিক তখনই আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয় এক অভিশপ্ত কালো জীবনের সামনে। যে জীবনে টাকা, নারী আর রক্তের খেলা চলে। আমাদের বুঝিয়ে দেওয়া হয় নারী হচ্ছে ভোগের বস্তু। জানতে পারি পাতাল ঘরের কাহিনী। তারা মেয়েদের আমাদের সামনে কুৎসিত ভাবে আঘাত করে। সেই অসহায় মেয়েদের চিৎকারে কলিজা ছিঁড়ে যায় আমার। আব্বা আর কাকার পায়ে পড়েছি যাতে তাদের ছিঁড়ে দেয়, কিন্তু ছাড়েনি। একরকম বাধ্য হয়ে আমাকে অভ্যস্ত করে দেওয়া হয় এই পথে। আমার জীবন হয়ে ওঠে দুর্বিশ্ব। তবে ঘরে ফিরে শান্তি লাগতো। জাঙ্কুক ছিল সেখানে। জাঙ্কুকের দুষ্টুমি আমাকে খুব হাসাতো। জাঙ্কুকের সঙ্গ ছিল শান্তির। ওর চঞ্চলতা, সাহসিকতা ছিল মুগ্ধ করার মতো। আমার সেই শান্তিও একদিন নষ্ট হয়ে যায় যেদিন নানাবাড়ি থেকে ফিরে পাতাল ঘরে প্রবেশ করে ইমুগি আর জাঙ্কুকের উপস্থিতি দেখি। জাঙ্কুক তখন পুরো দমে 15 বছরের একটা মেয়েকে পেটাচ্ছিল। জাঙ্কুকের চোখের মুখের হিংস্রতা আমাকে অবাক করে দেয়। আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার প্রিয় ভাইয়ের এই রূপ, এই জীবন। এর পরের কথাগুলো তোমার জন্য খুব কষ্টের হবে। দয়া করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবার পড়া শুরু করো। আমাদের দাদুর সঙ্গ পেয়ে জাঙ্কুক ছোট থেকে নিষ্ঠুর প্রকৃতির হয়েছে। কাকার কথায় দাদু জাঙ্কুকে আলাদা করে সময় দিতেন। জাঙ্কুক কাকার বড় শিকার ছিল। জাঙ্কুকের চাল চলন ছিল অন্যরকম। তাকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয়েছে মেয়েরা ভোগের বস্তু। শিক্ষিতে টাকার ক্ষমতার পৈশাচিক আনন্দ কেমন। জাঙ্কুক মেয়েদের শরীর ভোগ করা চেয়ে আঘাত করতে পছন্দ করত। প্রথম 3 বছর জাঙ্কুক কোনো মেয়ের সাথে জোরপূর্বক মিলিত হওয়ার চেষ্টা করেনি। সবসময় প্রতিটি মেয়ের মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব নিয়েছে। প্রথম আমার খারাপ লাগতো, কিন্তু এক সময় অভ্যস্ত হওয়ার সাথে সাথে উপভোগ করতে থাকি। জাঙ্কুকের যখন 18 বয়স তখন থেকে জাঙ্কুক মেয়েদের প্রতি আগ্রহ হয়ে ওঠে। পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মেয়েটি জাঙ্কুককে অন্ধের মতো বিশ্বাস করেছে। বিশ্বাস করে ইজ্জত সঁপে দিয়েছিল। বিনিময়ে এর পরের দিন লাশ হয়ে নদীর ঢেউয়ে ভেসে যেতে হয়েছে। জাঙ্কুকের নারী আসক্তি তীব্র হয়ে ওঠে, কিন্তু জোরপূর্বক কিছু করতে জাঙ্কুক নারাজ। বেশি নেয় ছলনার পথ, প্রতারণার পথ। কতগুলো মেয়েকে যে জাঙ্কুক ঠকিয়ে ভোগ করেছে তার হিসাব নেই আমার কাছে। ঢাকায় পড়তে গিয়ে কারো মাধ্যমে নারী পাচারের সাথে যুক্ত হয় জাঙ্কুক। তারপর আর পিছনে তাকাতে হয়নি। টাকার পাহাড় গড়ে তোলে। তোমার খারাপ লাগবে তাও বলতে হচ্ছে। তুমি যেমন জাঙ্কুকের জীবনের প্রথম মেয়ে নও, তেমন প্রথম বউ নও। শহরের এক ধনী পরিবারের সুন্দরী এক মেয়েকে জাঙ্কুক বিয়ে করেছিল। মেয়েটি বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কে আগ্রহী ছিল না বলে জাঙ্কুক তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তার পরিবারে না জানিয়ে জাঙ্কুককে বিয়ে করে। 1 সপ্তাহ পর মেয়েটি যখন জাঙ্কুকের কাছে তিক্ত হয়ে ওঠে তখন মৃত্যু মেয়েটির সামনে এসে দাঁড়ায়।
মেয়েটির পরিবারে কেউ জানতেও পারেনি তাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছিল, আর সে স্বামীর হাতেই মারা গিয়েছে। এটা কিন্তু জাঙ্কুকের একটা বিয়ে নয়, জাঙ্কুক আরেকটাও বিয়ে করেছিল ভিন্ন ধর্মের এক সুন্দরী মেয়েকে। তার বেলা হুবহু একই ঘটনা ঘটে। সেই মেয়ের মৃত্যু আমি নিজে চোখে দেখেছি। জাঙ্কুক কিন্তু খুন করার ঘন্টাখানিক পরে অন্য মেয়ের সাথে সময় কাটিয়েছে। জাঙ্কুকের বাড়ি গাড়ি সব হয়, যে কোনো নারী জাঙ্কুকে তার সর্বস্ব বিলিয়ে দিত নির্দ্বিধায়। জাঙ্কুক দেখতে একটু শ্যামলা হলো, ওর কথাবার্তা চাল চলন ছিল আকর্ষণ করার মতো। যতগুলো মেয়ে জাঙ্কুকে ভালোবেসেছে বেশিরভাগই জাঙ্কুকের গালের কাটা দাগ দেখে প্রেমে পড়েছে। জাঙ্কুক সম্পর্কে তো আর কিছু বলার নেই, এতটুকুতে তুমি জাঙ্কুকের স্থান বুঝে যাবে। তোমার স্বামী একটা খারাপ, এ কথা বলার মুখ নেই আমার। আমিও কিছু কম করিনি। জাঙ্কুকের সব সাবধানতা ছিল কাকিকে নিয়ে, কাকি যেন কিছু জানতে না পারে। জাঙ্কুক ঢাকা থাকার কারণে কাকি কখনো সন্দেহও করেনি। কিন্তু যেদিন কাকি তোমাকে আর জাঙ্কুককে তোমাদের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন, সেদিন তোমরা আসার পর রাতে কাকি জানতে পারে সব। মূলত জাঙ্কুক কাকার সাথে ডিল নিয়ে আলোচনা করেছিল, খুব চাপ ছিল মাথার ওপর। চিন্তায় জাঙ্কুক অসতর্ক হয়ে পড়ে। কাকের ঘরে কাকার সাথে নারী পাচারের বিষয়ে কথা বলছিল জাঙ্কুক, আর কাকেও সব শুনে ফেলেন। তিনি খুব কাঁদেন, জাঙ্কুককে রাগে অনেকগুলো থাপ্পড় দেন। জাঙ্কুক কিচ্ছু বলেনি, চুপচাপ থাপ্পড় খেয়েছে। কাকে জাঙ্কুককে নিষেধ করেন জাঙ্কুক যেন আর আম্মা না ডাকে তাকে, আর যেন দেখা না করে। জাঙ্কুক কাকিকে সামলানোর অনেক চেষ্টা করেছে, পারেনি। কাকির খুব কষ্ট হচ্ছিল, কাকির বেঁচে থাকার সূত্রটা ছিঁড়ে যায়। সারা রাত্রি হাওমাও করে কেঁদেছেন। আবার সেদিন রাতে তুমি আয়ুর সাথে ছিলে, আয়ু যদি সব বলে দেয় তোমাকে, সেই ভয় জাঙ্কুক ইমুকে পাহারায় রেখেছিল। লতিফাকে দিয়ে খাবারে ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে আয়ু ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক অনেক ছলচতুরি করেছে তুমি যাতে কিছু না জানতে পারো। আমার আর আয়ুকে তুমি নতুন জীবন পেতে সহযোগিতা করেছো, তাই তোমাকে আমাদের গল্পটাও বলতে চাই। আয়ুকে আমার জন্য কাকা পছন্দ করেছিলেন। বিয়ের প্রথম দিনই বুঝতে পারি আয়ু সহজ সরল একটা মেয়ে। আয়ুর সঙ্গ ছিল অনেক শান্তির, কখন যে ভালোবেসে ফেলি বুঝিনি। বিয়ের মাসখানেক পর আমি পাতাল ঘরে ছিলাম। আমার সামনে নগ্ন কতগুলো মেয়ে ছিল। তখন পাতাল ঘরের চারপাশে এত নিরাপত্তা ছিল না। হুট করে দেখি আয়ু চলে এসেছে। তারপরে দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। আয়ুকে ইমুকে মারে, আব্বা মারে, কাকা মারে। আমি চুপচাপ মেনে নিই, কিন্তু খুব কষ্ট হতো। নিজের সাথে যুদ্ধ করেছি, নিজের প্রতি ঘৃণা হতো। স্বামী হিসেবে নিজেকে ব্যর্থ লাগতো। ইমুকে আমার অজান্তে আমার ভালোবাসার বউকে রেপ করে। এই খবর রেপ করার এক সপ্তাহ পর শুনেছি আমি। কিন্তু আমি এমনই এক কাপড় যে ইমুকে মারতে গিয়ে উল্টা মার খেয়ে চুপ হয়ে গিয়েছি। আয়ু তেজি মেয়ে ছিল, ও রাগে বারবার বলেছে পুলিশের কাছে যাবে, সব বলে দেবে। তাই আয়ুকে মারার পরিকল্পনা করা হয়। আমি আয়ুর সাথে লুকিয়ে দেখা করি, ওর পায়ে ধরে ক্ষমা চাই, আর বলি পাগলের ভান ধরে থাকতে। আমি মাঝে মাঝে দেখা করব। আয়ু তেজি হলেও মৃত্যুকে খুব ভয় পেয়েছে, তাই পাগলের ভান ধরে থাকে যাতে বাঁচতে পারে। আয়ু চিৎকার চেঁচামেচি শুনে আব্বা কাকা ধরে নেয় আয়ুর মাথা ঠিক নেই। তবে জাঙ্কুকের দৃষ্টি ইগলের মতো। প্রথম দেখাতে বুঝতে পারে আয়ু পাগল নয়, মানসিক ভারসাম্য হারায়নি। তাও কেন জানি কাউকে কিচ্ছু বলেনি। আয়ু কিন্তু তখনও জানতো না জাঙ্কুক এই কাজে যুক্ত আছে। জাঙ্কুক আর আয়ুর সম্পর্ক ভাই বোনের মতো ছিল। জাঙ্কুক পরিবারের সাথে সবসময় সহজ সরল থেকেছে, একদম সাধারণ একটা মানুষের মতো। শুরু হয় আয়ুর বন্দি জীবন আর আমার নিঃসঙ্গ রাত। একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি আমি। বুঝতে পেরেছি আয়ুকে আমি খুব ভালোবাসি। আয়ুকে তুমি ঢাকা নিয়ে যেতে চেয়েছিলে, তাই জাঙ্কুক বাবলুকে আদেশ করে আয়ুকে খুন করতে। আমি এই খবর পেয়ে পালানোর কথা ভাবি। পথে বাবলু আটক করে, তখন তুমি ফেরেশতার মতো হাজির হও। এই ঋণ শোধের উপায় আমার জানা নেই। আর কি বলবো আমি, এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে। আমি তো সব জানিয়ে দিয়েছি, কিছু কথা না জানালেই নয়। জাঙ্কুক আমার কাছে সব সময় শত ছিল, কিন্তু তুমি আসার পর আমি তাকে চিনতে পারিনি। যখন তোমাদের বিয়ে হয় ভেবেই নিয়েছিলাম কয়দিন পর তোমারও লাশ দেখতে হবে, কিন্তু সেটা হয়নি। উল্টো জাঙ্কুক পাল্টে যায়, চারদিকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়। গ্রাম থেকে ঢাকা ফিরে সুন্দরী দুই মেয়েকে সঙ্গ দেওয়ার কথা ছিল জাঙ্কুকের। সুযোগ পেয়েও জাঙ্কুক তাদের কাছে জানতে পারেনি। বছর খানেকে বুঝে যায় জাঙ্কুক সত্যি তোমাকে ভালোবেসেছে। কোনো মেয়ের শরীর আর টানেনি জাঙ্কুককে। আমি নিজ চোখে দেখেছি জাঙ্কুকে তোমার জন্য ছটফট করতে। তোমার অসুখ হলে সবকিছু ভুলে যেত। তোমার চিন্তা এক জায়গায় স্থির থাকতে পারতো না। এমনকি ঢাকার বাড়ি সহ আমাদের বাড়িটাও জাঙ্কুক তোমার নামে করে দিয়েছে। জাঙ্কুকের যত সম্পদ আছে সব তোমার নামে করা। জাঙ্কুকের কিন্তু নিজস্ব বলতে কিচ্ছু নেই। জাঙ্কুক নিঃস্ব, এই খবর কেউ জানে না। চট্টগ্রাম সমুদ্রের কাছে তোমার জন্য একটা বাংলো বাড়ি বানাচ্ছে জাঙ্কুক। বাড়ি বানানোর টাকা 31টা মেয়েকে পাচার করার বিনিময়ে অগ্রিম নিয়েছিল। সেই চাপ এখন মাথায় নিয়ে ঘুরছে। তুমি এত কিছু জানার পর হয়তো জাঙ্কুককে মেনে নিতে পারবে না, কিন্তু জাঙ্কুক তোমাকে ভালোবাসে, এই কথাটা কঠিন সত্য। তুমি যদি জাঙ্কুকের কাছে জাঙ্কুকের চোখ দুটিও চাও, জাঙ্কুক তোমার সামনে ছুরি নিয়ে হাঁটু গেড়ে বসে বলবে নিয়ে নাও। জাঙ্কুক তোমাকে অন্ধের মতো ভালোবাসে। এমন একটা পাষাণ মানুষের মনে এত ভালোবাসা দেওয়ার কোনো উদ্দেশ্য হয়তো সৃষ্টিকর্তার আছে। শুনেছি সৃষ্টিকর্তার সব সৃষ্টি কোনো উদ্দেশ্য করা হয়। এখন সবটা তোমার সিদ্ধান্ত, যে পদক্ষেপে নাও না কেন সাবধানে থেকো। আমার বিশ্বাস হচ্ছে না আপা, আমি বিশ্বাস করতে পারছি না। ভাইয়া তোমার আগে আরো 2টা বিয়ে করেছে,
এই কথা কিভাবে সহ্য করছো আপা? তে কান্না আটকে রেখেছি। এই কথা শুনে ভিতর থেকে কান্না আপনা আপনি চলে আসে। জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে। তে একটা মানুষকে খুঁজছিল যাকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদা যাবে। জাঙ্কুক অত্যাচারী, হিংস্র, নারী ব্যবসায়ী। এতটুকু ব্যথাই তে হজম করতে পারেনি। চিঠি পড়ে যখন জানতে পারলো জাঙ্কুকের নারী আসক্ত ছিল, এমনকি বিয়েও করেছে, তখন ইচ্ছে হচ্ছিল গলায় ফাঁস লাগিয়ে মরে যেতে। তে চোখের জল মুছে জিমিনকে সামনাসামনি বসিয়ে বলল, এখন কাঁদার সময় নয়। তোকে আমি সব জানিয়েছি যাতে তুই ন্যান্সিকে দেখে রাখতে পারিস আর নিজেও সাবধানে থাকিস। আমি একটা ছুরি দেব, নিজের সাথে রাখবি। ইমোকির নজর ভালো না। ন্যান্সির দায়িত্ব তো। তোর বিয়ে দিয়ে দেবো 3-4 দিনের মধ্যেই। ভাইয়ের কোনো ক্ষতি করো না আপা। কথা শেষ করে জিমিন জোরে জোরে কেঁদে উঠলো। জিমিন বুঝতে পারছে সে অন্যায় আবদার করছে, পাপের প্রতি মায়া দেখাচ্ছে, কিন্তু জাঙ্কুককে সে আপন ভাইয়ের মতো ভালোবাসে। জাঙ্কুক তাকে কখনো বড় ভাইয়ের অভাব বুঝতে দেয়নি। সব থেকে বড় কথা হলো তার প্রিয় বোনের ভালোবাসার মানুষ হলো জাঙ্কুক। কেউ জানুক আর না জানুক, জিমিন জানে জাঙ্কুক ছাড়া তে বেঁচে থেকেও মৃত। জিমিন জানে তে সত্যকে ন্যায়কে বেছে নিবে, ভালোবাসার সিন্দুকটা তালা মেরে রাখবে, তারপরে কষ্টে ধুকে ধুকে মরবে। জিমিনের কথা শুনে তে অবাক হয়ে উচ্চারণ করে, জিমিন আপা আমি খুব খারাপ, কিন্তু তোমার সুখ আমার কাছে সব থেকে বড়। ভাইয়া তোমাকে ভালো রাখবে, ভাইয়া তোমাকে ভালোবাসে। আগে সব ভুলে যাও, মাফ করে দাও ভাইয়াকে। আমি জানি তুমি ভাইয়াকেও ছাড়বে না, ভাইয়ার কিছু করে ফেলবে। আপা দোহাই লাগে তোমার সুখ নষ্ট করো না। আর যে মেয়েগুলো অত্যাচারিত হয়েছে, যে মেয়েগুলো ঠকেছে, যে মেয়েগুলো যন্ত্রণায় ছটফট করে জীবন দিয়েছে, তাদের প্রতি অন্যায় শাস্তি কে দেবে? তোমাকে তো কিছু করেনি, তোমাকে তো ভালো রাখবে। তুই আম্মার মেয়ে জিমিন? তে চিঠি ও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। জিমিন পায়চারি করতে করতে বিড়বিড় করে, তুমি গতকাল রাতে এই জন্য কেঁদেছিলে আপা? ভাইয়ের ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিচ্ছি, তুমি পড়ে যাচ্ছ তুমি। জিমিন 2 হাতে চোখের জল মুছে দ্রুত পায়ে 2য় তলা চলে আসে তে ঘরে। তে ঘরে নিয়ে নিচতলায় হয়তো আছে। জিমিন সোজা নিচতলায় চলে আসে। সদর ঘরে জুলেখা রিনুর সাথে কথা বলছিল, তিনি ব্যাগ গুছাচ্ছেন। জিমিন আন্দাজ করে নিল তিনি সুগার মা। জিমিন সালাম দেয়, জুলেখা কোনো জবাব দিলেন না। তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন, কি গো তোমার হয় নাই? সময় যাইতাছে নাকি আইতাছে? লিমিনহো বেরিয়ে আসেন। জিমিন লিমিনহোকে দেখে বুঝতে পারলো উনি সুগার বাবা। লিমিনহো জিমিনকে দেখে হেসে বললেন, ভালো আছো মা? শরীরটা ভালো লাগছে? ভালো আছি। আপনি আপনি ভালো আছেন? আছি। বুড়ো মানুষ। কিন্তু তোমার গল্প করার সময় না, ট্রেন ছেড়ে দিলে বুঝবা। তে রান্নাঘর থেকে বেরিয়ে এসে জুলেখা বানুকে দেখে বলল, গতকালই আসলেন, আজই চলে যাবেন? জুলেখা বানু তের দিকে ফিরেও তাকালেন না। তিনি রিমুকে ধমকে সরে বললেন, সুগা কই গেছে? বাইরে গেছে, কল পারে গিয়ে খবর দাও। হ্যাঁ আমায় ডাকতাছে। রিনু তেকে একবার দেখলো, তারপর বাইরে গেল। জুলেখার এমন ব্যবহারের কারণ তে বুঝতে পারছে, তাও প্রশ্ন করলো, মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হয়ে আছেন। আমরা কোনো ভুল করেছি? তোমার সাথে আমি কথা কইতে চাইতাছি না, তুমিও কইও না। তে জিমিনের দিকে তাকালো। জিমিন অশ্রু ভেজা চোখে অবাক হয়ে তাকিয়ে আছে। সুগা সদর ঘরে প্রবেশ করার আগে জিমিনের মুখ দেখলো। জিমিনকে দেখতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সুগা জিমিনকে উদ্দেশ্য করে বলল, জিমিন এখন কেমন লাগতেছে? ভালো। সুগা তোর যে কাপড়টি বাইর করছিলি ব্যাগে ঢুকাইছি, এখন এই জুতাটা খুললা তোর জুতাটা পায়ে দে। আমরা কই যাইতাছি? বাড়িতে যাইতাছি। আমরা যে কামে আছি সেই কাম তো হয় নাই আম্মা। আমি এমন কালা সিঁড়ি আমার ছেড়ার বউ কইরা ঘরে নিতে রাজি না। আম্মা তুই কি দেখে এমন সিঁড়ি পছন্দ করছস? তোর লাগে এই সিঁড়ি যায়? তোর আর এই সিঁড়ির গায়ের রং আসমান আর জমিন। জুলেখা বানুর চিৎকার শুনে খলিল ও আমিনা উপস্থিত হন। অপমানে লজ্জায় জিমিনের চোখ ফেটে জল বেরিয়ে আসে। জিমিনের চোখের জল তে হজম করতে পারছে না। তে বলল, আপনি গায়ের রংকে মূল্য দিচ্ছেন কেন? ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসাটাকে মূল্য দিন। আমার সেরার মতো সোনার টুকরা এমন কয়লারে কোনোদিনও পছন্দ করব না। এই স্ত্রী তাবিজ করছে, কালা জাদু করছে আমার সেরার উপর। আমার সেরারে আমি হুজুরের কাছে লইয়া যাবো। জাদু দিয়ে বেশি দিন ধরে এখন যায় না। এইটা তুমি আর তোমার বইনে মনে রাখো। আম্মা এসব কি আবল তাবল কইতাছেন? আপনি জিমিনের কষ্ট দিতাছেন। আমার কষ্ট নাই? আমি কত আশা কইরা আইছিলাম আমার সেরার বউ আমি পছন্দ কইরা ঘরে আনুম, পরির মতো বউ আনুম, কিন্তু তুই আমার কালা সেরারে পছন্দ কইরা রাখছস। 10 মাস 10 দিন ধরে পেটে রাখছি, আর এখন তুই এই সিরিয়াল লাইগে গলা উঁচা করে কথা কইতাছিস আমার লগে। আপনি অকারণে কাছেন। দেখুন তুমি চুপ থাকো। তোমার বইনের তো গোত্রের রং কালা, আর তোমার তো চরিত্রই কালা। নষ্ট মাইয়া জামাই রেখে অনসেরার লগে সম্পর্ক রাখছো। এমন চরিত্রহীন সিরি মানুষের বইনে আমার বংশ নিয়ে কি ইজ্জতে কালি লাগামু? অনেক হয়েছে, আমি সব সহ্য করব, কিন্তু আমার আপাকে কেউ কিছু বললে আমি সহ্য করব না। কলিজাটা বেশি বড়। এই সিরি কারে আঙুল ধাইতেছো তুমি? তোমার বইনে যে নষ্ট পুরো গ্রামে জানে। সত্যি কইতে আমি ডরাই না। আম্মা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। জুলেখা পিছনে ঘুরে সুগাকে কষে চড় মারলো। তুমি কি কইতাছো তুমি? কিয়ামত নাইমা আইলো আমি নষ্টের কালি বই নিয়ে আমার ঘরের ঝিও করতাম না। আরেকবার নষ্টের কথা উচ্চারণ করলে আমি আপনার জিভ পুড়িয়ে দিব। বলবো 100 বার বলবো, নষ্টের বই নষ্টের বই নষ্টের বই। কেউ কিছু বুঝে ওঠার পূর্বে জিমিন টেবিলের উপরে থাকা জগ হাতে তুলে নিল। তারপর জগের সবটুকু পানি জুলেখার মুখের উপর ছুঁড়ে মারলো। এই ঘটনায় সবাই অবাক হয়ে যায়। সাথে সাথে তে জিমিনকে বিরতিহীন ভাবে থাপড়ানো শুরু করলো। তে চোখ ভর্তি জল নিয়ে বলল, এটা কি করলি তুই? তোকে এই শিক্ষা দিয়েছি? আর কত
জ্বালাবি আমাকে? জুলেখা বিস্ফোরণ নয়নে তাকিয়ে আছেন। জুলেখা সুগার দিকে তাকিয়ে বললেন, থাক এখানে, বাড়ি ফিরে আমার কবর দেখবি তুই। সুগা তার মাকে খুব ভালোবাসে। জুলেখা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যায়। পিছন পিছন লিমিন হয়েও বেরিয়ে গেলেন। সুগা জিমিনকে উদ্দেশ্য করে বলল, ভালো করলে না জিমিন, বেশ করেছি। আমার বোন আমার মা, আমার মাকে আপনার মা গালি দিয়েছে, আমি ওনাকে ছেড়ে দিয়ে জাহান্নামে আমার জায়গা হতো না। কাজটা ঠিক করো না জিমিন। মায়ের প্রতি সুগার সমর্থন দেখে জিমিন রেগে উঠে বলল, এমন মায়ের ছেলেকে আমি বিয়ে করব না। আমিও করব না। তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও, না ব্যবহারের দিক দিয়ে মানাও। জুতা মারি বিয়ারে। সুগার টেবিলে জোরে লাথি মেরে বেরিয়ে যায়। সুগা পুকুর পাড়ে বসে আছে। আজ ট্রেন নেই, আগামীকাল ভোরে ট্রেন আসবে। জুলেখার ফুফাতো বোনের শ্বশুর বাড়ি অনন্তপুরে। জুলেখা সোজা তার বোনের বাড়িতে চলে এসেছে। এখানে আসার পর থেকে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে আছে সুগা। সুগার খুব খারাপ লাগছে। জিমিনের কান্নামাখা চোখ দুটি বারবার ভেসে উঠছে চোখের সামনে। কান্নার গলা এসে আটকে গেছে। রাগের বর্ষে সুগা জীবনে অনেক বড় ভুল করেছে, কিন্তু এইবারের ভুলটা আত্মার উপর আঘাত হানছে। জুলেখা বানু সুগাকে খুঁজে পুকুর পাড়ে আসেন। তিনি সুগার উপর বেজায় খুশি। সুগাকে বললেন, আব্বা খাইতে আসো। পরে খামো, আপনি যান। জুলেখা সুগার পাশে বসলেন। সুগার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার লাইগে আসমানের পরি আনমু, মন খারাপ কইরো না। লাগবো না আমার আসমানের পরি। দেখো আব্বা, তুমি চাইছো আর পাও না এমন কিছু আছে? ওই সিঁড়ি কালা, সিঁড়ির বইনের চরিত্র ভালো না। চুপ করেন আম্মা, আল্লাহর দোহাই লাগে চুপ করেন। আপনি কারে কি কইতাছেন? তে ভাবি নখের যোগ্য অন্য কোনো নারী নাই, আপনি তারে চরিত্রের অপবাদ দিচ্ছেন। আমি কইতাছি না, গ্রামের মানুষ কইছে, ওই সিঁড়ির শ্বশুরেও কইছে। কইছে। আমি ব্রাইট ভাইয়ের চিনি, তে ভাবিরও চিনি। এই দেশের নামি দামি একজন অভিনেতা কেন অন্য বাড়ির বউয়ের সাথে লুকিয়ে সম্পর্ক রাখবে আম্মা? তার কি সুন্দর মায়ের অভাব পড়ছে? জিমের কাছে ওর বোনেরা ওর মা। তুমি ওর মারে খারাপ কইছো, এই জন্য ও তোমার সাথে খারাপ করছে। আর জিমিন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই আমিও। সুগা আর কথা বলতে পারলো না। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে জিমিন তেকে না বলে বাড়িতে চলে গেছে। তে এক হাতে কপাল থেকে চোখ বুজে বসে আছে। জাঙ্কুক হাতে কাপড়ে একখানা খালি ব্যাগ নিয়ে সদর ঘরে প্রবেশ করে থমকে যায়। তে পা দেখে চিনে ফেলে মানুষটিকে। তে মুখ তুলে তাকালো না। সেকেন্ড কয়েক জাঙ্কুক থম মেরে দাঁড়িয়ে এলো। তারপর তের পাশ কেটে তৃতীয় তলায় উঠে আসে। জাঙ্কুক ঘরে প্রবেশ করে দ্রুত আলমারি খুললো। একবার দরজার দিকে তাকালো, তারপর কাগজে মোড়ানো একটা বস্তু দ্রুত ব্যাগে ঢুকিয়ে নিল। যখন আলমারি লাগাতে যাবে, একটা খাম মেঝেতে পড়ে। খামের উপরে লেখাটি জাঙ্কুকের চেনা মনে হয়, তাই তের অনুমতি ছাড়াই খামের ভেতর থেকে চিঠি বের করলো। চিঠির লেখাগুলো দেখে শতভাগ নিশ্চিত হয়ে যায় এটা জেহবের চিঠি। জাঙ্কুকের ভ্রু দুটি বেগে গেল। জাঙ্কুক উৎকণ্ঠা নিয়ে প্রতিটি লাইন পড়লো। প্রতিটি শব্দ জাঙ্কুকের মগজে আঘাত হানে। আতঙ্কে গায়ের পশম দাঁড়িয়ে যায়। নিজের অজান্তে এক কদম পিছিয়ে আসে জাঙ্কুক। জিহবের খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখার অভ্যাস আছে। জাঙ্কুক খাম ছিল। সাদা খামের ভেতরের পৃষ্ঠায় জিহবের বর্তমান ঠিকানা ও পাতাল ঘরের সঠিক অবস্থানের কথা লেখা রয়েছে। জাঙ্কুক জিহবের ঠিকানা মুখস্থ করার চেষ্টা করলো, কিন্তু মুখস্থ হচ্ছে না। ভেতরটা কাঁপছে। তে দরজার সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক তের উপস্থিতি টের পেয়ে হাতের খাম ও চিঠিগুলো বিছানার উপর রেখে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল। তারপর তের দিকে তাকালো। জাঙ্কুকের চাহনি যেন মৃত্যু। তে কয়েক পা এগিয়ে এসে রয়েছে প্রশ্ন করলো, আমার কিছু জানার আছে? আপনার দুই বইয়ের নাম কি ছিল? শারমিন, মেহুল। তের ঠোঁট দুটি কেঁপে ওঠে। জাঙ্কুক পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না। তে ঢোক গেলে বলল, আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? না, অন্য বাড়িতে। তাহলে সব সত্য? মিথ্যা বলে যদি তোমাকে আরো একবার পাওয়া যেত, আমি মিথ্যা বলতাম। এবার আসি। কেন? জাঙ্কুক থামলো। তে কান্না করে গেল। তে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। জাঙ্কুক বলল, আমাকে কান্না দেখাতে দাঁড় করলে? নরপশু আপনি, এতগুলো মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন। জাঙ্কুক নির্বাক। জাঙ্কুকের চুপ করে থাকাটা তেকে আরো জ্বালা দেয়। তের অবচেতন মন চায় একবার জাঙ্কুক বলুক সব মিথ্যে, কিন্তু জাঙ্কুক বলে না, কারণ সব সত্য। সব সত্য। কথা বলার মুখ নেই? এত লজ্জা? হ্যাঁ, আসলেই লজ্জা আছে? জাঙ্কুক চোখের দৃষ্টি সরিয়ে নিয়ে বের হওয়ার জন্য উদ্যত হতে তে বলল, আমাকে তালাক দিন। আমি আপনার বইয়ের পরিচয় আর থাকতে চাই না। তের কথা শোনা মাত্র জাঙ্কুকের বুকটা কেঁপে উঠল। জাঙ্কুক কথা বলতে গিয়ে দেখলো কথা আসছে না। আমার তালাক চাই, আপনার বউ হওয়ার কলঙ্কের। থাক না এক দুটো কলঙ্ক। সেকেন্ড তিনেক ছলছল চোখে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। তারপর মুহূর্তে ভুলে যায় পৃথিবী, ভুলে যায় পাপ পুণ্য। ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে জাঙ্কুকের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুককে। ছেড়ে দিলে যদি হারিয়ে যায়। জাঙ্কুকের বুকের সোয়েটার খামচে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, চলুন না দূরে পালিয়ে যাই, আমি আর সহ্য করতে পারছি না। তে জড়িয়ে ধরতে জাঙ্কুকের শরীরে রক্ত চলাচল থেমে যায়। অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। হৃদয়ের প্রলঙ্কারী ঝড় ক্ষণ মুহূর্তের জন্য থামিয়ে জাঙ্কুক বলল, ছাড়োতে। তের কান্না থেমে যায়। হাত দুটি জাঙ্কুকের পেট থেকে সরে যায়। তে তার জল ভরা নয়নে দুটি মিলে জাঙ্কুকের দিকে তাকালো। বলল, আমার হৃদয়ের আকুলতা আপনাকে ছুঁতে পারছে না? তাহলে আমিও বঞ্চিত ভালোবাসা থেকে। তের দুই চোখ বেয়ে জল পড়ছে। জাঙ্কুক আর এক মুহূর্ত দাঁড়ালো না, চোখের পলকে প্রস্থান করলো। তে ধাতস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে উঠলো, ধিক্কার নিজের উপর, জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি, ধিক্কার নিজের ভালোবাসার উপর।
প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন। আমি আপনার আজরাইল হব। এই চিৎকার অন্দরমহলকে কাঁপিয়ে তোলে। কাঁপতে কাঁপতে তে মেঝেতে বসে পড়লো। জাংকুকের প্রত্যাখ্যান তের ভালোবাসাকে ক্রোধে পরিণত করেছে। অন্যদিকে জাংকুক ফয়নার কবরের পাশে এসে বসলো। হাতের ব্যাগটা পাশে রেখে ফয়নার কবরে হাত বুলিয়ে দিল। জাংকুক অনেকক্ষণ নতজান হয়ে চুপচাপ বসে রইল। তারপর উঠে দাঁড়ালো। ব্যাগ হাতে নিয়ে পাতাল ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। লতিফা অন্দরমহল থেকে অস্থির হয়ে বের হয়। জাংকুক লতিফাকে ডাকলো। লতিফা দাঁড়ালো। জাংকুক বলল, পেট খেয়াল রাখবি, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি, আর যখন যা বলে করবি। লতিফা মাথা নাড়ালো। জাংকুক প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? ভাইজান, তোমার কিছু কইতাম। বল। সুগা ভাইজানে আর তার আম্মা আব্বা আইছিল। সুগা ভাইজানের আম্মা সুগা ভাইজানের লগে জিমিয়ে বিয়ে করাইতে রাজি হয় নাই। কি সমস্যা? কেন রাজি হয়নি? জাংকুক, তোর সাথে কথা আছে, বয়স শুনবো। আমি জানি কেন রাজি হয়নি, আয় ওদিকে যেতে যেতে বলি। লতিফা ইমুগের দিকে তাকায়। ইমুগে তার চোখের দৃষ্টি দিয়ে লতিফাকে সতর্ক করে। জাংকুক ইমুগের মুখের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, আরে ভাই যা তো। লতো কি কি হয়েছে বলতো? ইমুগের সামনে ইমুগের সম্পর্কে কিছু বলার সাহস লতিফার হলো না। লতিফা বলল, সুগা ভাইজানের আম্মা জিমিনের গায়ের রং পছন্দ করে না, কইছে কালা ছেড়ে ঘরে নেবে না। বলতো মহিলা, জিমিন জানে? কোথায় জিমিন? হ্যাঁ জানে, এই বাড়িতে আইছিল, এখন এই বাড়িতে গেছে। সুগা সুগা কি বললো? লতিফা পুরো ঘটনা খুলে বলল জাংকুককে। এড়িয়ে গেল তের ব্যাপারটা। জাংকুক সব শুনে বলল, সুগা ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না, দেখা যাক ও কি সিদ্ধান্ত নেয়। আর ওই মুখ ছোট মহিলাটাকে আমি একবার পাই শুধু। জাংকুক রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে যায়। এমনি লতিফাকে চাপা সরা হুমকি দিল, গতকালের ঘটনা যদি জাংকুকের কানে যায় তোর খবর আছে। বাড়ির বাইরে গেলে ভাইজান সব যাই না যাইবো তখন। লতিফার প্রশ্ন শুনে এমুগি চিন্তায় পড়ে যায়। ইমুগি জাংকুকের পিছনে যেতে যেতে ভাবতে থাকে এই পরিস্থিতি কি করে সামাল দেবে। আজ না হয় কাল জাংকুক সব জানবে। দুজনে কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। ইমুগি ঘাস ছড়িয়ে দরজা খুললো। এক পা সেতে দিতে জাংকুক ইমুগের কাঁধ চেপে ধরলো। ফিসফিসিয়ে বলল, এখানে কেউ আছে? জাংকুকের কথা শুনে ইমুগির বুক সাত করে উঠলো। এমন অবস্থায় কে দেখে ফেললো? ইমুগি চারপাশে চোখ তোলায়, কোথাও কেউ নেই। জাংকুকের প্রখরতা নিয়ে ইমুগির কোনো সন্দেহ নেই। জাংকুক যেহেতু বলেছে এখানে কেউ আছে, মানে কেউ আছে। ইমুগি চাপা সরে বলল, এখন কি করব? কেউ এখানে থাকলে সে ডান দিকে আছে। ইমুগি ডান দিকে এগিয়ে যায়। তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়াতে শুরু করে, কিন্তু ইমুগি তাকে ধরে ফেললো। ইমুগি লোকটার ঘাড় ধরে জাংকুকের সামনে নিয়ে আসে। লোকটির নাম পলাশ, তাদের বিপরীত দলের একজন। জাংকুক পলাশকে প্রশ্ন করলো, নির্বাচনের তো অনেক দেরি আছে, এখনই আমাদের পিছু করার রহস্যটা বুঝলাম না। পলাশ পাতাল ঘরের দরজার দিকে তাকিয়ে বলল, এটা কিতা, এখানে কিতা করেন আপনারা? জাংকুক হাসলো। পলাশের মাথায় টোকা মেরে বলল, এই দৃশ্য দেখা তোর একদম ঠিক হয়নি, হাইটা কমে গেল। জাংকুক পাতালে নেমে গেল। পলাশ ছটফট করতে থাকে, সে কিছুতেই ভেতরে যাবে না, সে ভয় পাচ্ছে। ইমুগি পলাশকে টেনে ভেতরে নিয়ে যায়। জাংকুক B1 এর চেয়ারে এসে বসলো। ইমুগি পলাশকে বেঁধে মেঝেতে ফেললো। আপনারা এমন করতেছেন কেন? আমার লোকে আমারে সাইরা দেন। এইটারে তুই সামলা, আমি যাই, চাচার সাথে কথা আছে। জাংকুক ইশারা করলো যেতে। ইমুগি চলে গেল। পলাশ চারপাশ দিকে ঢুক গিল। কেমন ভুতুড়ে পরিবেশ, তার মনে হচ্ছে সে কবরে আছে, আর সামনে ঘাড় বাঁকিয়ে বসে আছে স্বয়ং যমদূত। জাংকুক এক পা চেয়ারে তুলে বলল, তারপর পলাশ মিয়ার এখানে কোন দরকারে আসা হয়েছে? আমারে সাইরা দেন, আমি এমন খবর আর দিই না, আমার কলিজাটা কাঁপতাছে। এখানে আসছিলি কেন? চাচা পাঠাইছে। কোন দরকারে? আমার খালি কইছে মজিদ মাতব্বরের বাড়িতে যা, আমার মনে হইতেছে ওই বাড়িতে কিছু একটা গোলমাল আছে, কিছু যদি বাইর করতে পারোস তোর আরেকটা বিয়া দিয়ে দিমু। ওনার হুট করে কেন মনে হলো এখানে গোলমাল আছে? আমি এটা জানি না ভাই, আমারে সাইরা দেন। শুনছি গত বছর তোর বউকে নাকি হিন্দু এক জমিদার কিনে নিয়েছে, তারপর তোর বউ আত্মহত্যা করলো। সত্যি? ভাই আমারে মাফ করে দেন, আমি ভুল করছিলাম, আমারে সাইরা দেন, আমি কেউরে কিচ্ছু কইতাম না। তুই তো ভাই আমার চাইতেও খারাপ। আমি সবসময় তো পাপ কাজ করেছি, আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি করে ফেলি। পলাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে। জাংকুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। হঠাৎ জাংকুক পলাশের মুখে জোরে লাথি দিল। জাংকুক চারিদিকে চোখ বলিয়ে কোনো অস্ত্র পেল না, তাই টেবিলের ড্রয়ার খুলে একটা ধারালো কাঁচি বের করলো। সেই কাঁচি দিয়ে পলাশের মুখে, হাতে, পায়ে, শরীরে আঁচড় কাটে। পলাশের বিদঘুটে চিৎকার পাতাল ঘরেই চাপা পড়ে যায়। জাংকুকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে তো জানে না জাংকুক কখনো তার শিকারের প্রতি মায়া দেখায় না। জাংকুক পলাশের পাশে বসলো। 2-3 বার মাথা ঘোরালো। খুব নিঃস্ব লাগছে নিজেকে, মাথাটা ফাঁকা লাগছে। জাংকুক কাঁচি দিয়ে নিজের হাতে হ্যাচকা টান মারে, সাথে সাথে হাত থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসে। পলাশ জাংকুকের কাণ্ড দেখে চমকে যায়। জাংকুক কাঁচি রেখে মেঝেতে শুয়ে পড়ে, শুনে চোখ রেখে হাসে। হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে দেয়ালের পাশে যায়। ভয়ে পলাশের আত্মা কেঁপে ওঠে। জাংকুক দেয়ালের পাশ ঘেঁষে বসে, পলাশের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। হঠাৎ করে তার কি হয়ে গেল? জাংকুকের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পোষণ দাঁড়িয়ে পড়ে। জাংকুক চট করে উঠে দাঁড়ালো, পলাশকে টেনে বসালো, তারপর নিচে গিয়ে চেয়ারে বসলো। ব্যাগ থেকে কাগজে মোড়ানো বস্তুটি বের করলো। কাগজের ভাঁজ খুলতে একটা লাল বেনারসি বেরিয়ে আসে। জাংকুক লাল বেনারসি গায়ে জড়িয়ে নিয়ে পলাশকে বলল, জানিস আমার আমার ছোটবেলায় একটা গল্প বলতেন। এক রাজা প্রতি রাতে বিয়ে করে প্রতি রাতেই বউকে খুন করতেন।
তারপর শেষ দিকে যে রানীকে বিয়ে করেন সেই রানী রাত জেগে রাজাকে গল্প শোনাতেন। গল্প শেষ হতো না বলে রাজাও রানীকে খুন করতে পারতেন না। রানী এভাবে গল্প বলে বলে অনেকদিন বেঁচে ছিলেন। এখন আমি তোকে একটা গল্প শোনাবো। আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি। গল্প শেষ, তোর আয়ু শেষ। এক ছিল দুষ্টু রাজা, রানী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত তারপরে তিনি সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক রানীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করতেন না। সমাজে ছিল রাজার বেশ নামডাক, সবার চোখের মনে ছিল সে। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতে ছোঁয়ায় বিসর্জন হয়েছে হাজারো নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে। ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা। শর্ত মতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায় রাজা। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওত পেতে থাকে। রাজকন্যা আসলেই তাকে কালো হাতে অপবিত্র করে দিবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। কাবার স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছেড়ে সেই তীর ঢুকে পড়ে। রিনঝিনে গলা রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালালো। আগুনের হলুদ আলো রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুগন্ধ ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল? জাঙ্কুক পলাশের দিকে তাকিয়ে হাসলো। কি মায়া সেই হাসিতে! মায়া ভরা সেই হাসি প্রমাণ করে দিল সেদিনের জন্য জাঙ্কুক কতটা খুশি। লতিফা তের ঘরে প্রবেশ করে দেখলো তেই নেই। লতিফা হাতের বস্তা পালঙ্কের নিচে রাখলো। বস্তার ভেতর তের চাওয়া কিছু জিনিসপত্র রয়েছে। লতিফা ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়। তখন গোসলখানা থেকে তে বের হলো। তেকে দেখে লতিফার শরীর কেঁপে ওঠে। তের পরনে একদম সাদা শাড়ি। তে তো বিবাহিত, সে কেন সাদা শাড়ি পরলো? তে বলল, জানতে বলেছিলাম এসো, তুমি সাদা কাপড় কেন পরছো? আমি ধরে নিয়েছি আমার স্বামী মৃত। কিন্তু এটা তো মিথ্যা কথা, এটা সত্য হবে বুবু। তে কিছু বলো না বুবু। এই সাদা রং আমার আত্মবিশ্বাস আর সাহসকে দ্বিগুণ করে দিয়েছে। সারা জীবন ভয়ে চুপ থেকেছো, অন্যকে পাপকে সমর্থন করেছো, এবার অন্তত থেকো না। মরতে হবে তো, তাই না? কবরে কি জবাব দেবে? আমি তো কইছি তোমার সব কথা মাইনা চলুম, এখনো কইতাছি সব মাইনা চলুম। এবার বলো, জানতে বলেছিলাম এনেছো? হ আনছি, পালঙ্কের নিচে রাখছি। তে পালঙ্কের নিচ থেকে বস্তা বের করে মেঝেতে বসলো। তে বস্তার ভেতর থেকে দুটো রামদা একটা চাপাতে বের করলো। তে প্রশ্ন করলো, মগা কি এইসবের সাথে জড়িত? মগা অনেক ভালোতে, বাড়ির টুকটাক কাম করে বেককলের মতো, আর খালি ঘুমায়। ওর ভিতরে প্যাচক্যাচ নাই। বাড়ির ভিতর কখনো মেয়ে নিয়ে আসা হয়নি? বাইচে আছে এমন মেয়ে আনে নাই, মরা আছে। মৃত মেয়েদের কি করে? যে ছেলে বেশি সুন্দর থাকে জানে মারার পরও ইমুকি ভাইজান তারে ছাড়ে না। ইমুকি ভাইজানে কয়দিন আগে বস্তায় ভরে এক সিরিজের বাড়িতে ছাদে আনছিল। আল্লাহ, তাও আমার চোখে পড়েনি। এমনকি আমি 3 তলের এক ঘর থেকে বেটকে গন্ধও পেয়েছিলাম, তবু ভাবিনি এই বাড়িতে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে। তুমি দেখো, ইমুগের শরীরে টুকরো টুকরো করে আমি কুকুরের সামনে ছড়িয়ে দিব। আল্লাহ তোমার শক্তি দিক। লেখককে কেন মেরেছে সেটা কি তুমি জানো? না, কিন্তু আন্দাজ করতে পেরেছি। জাঙ্কুক ভাইজানে জানে, সেটা এখন বুঝতে পেরেছি। শুনেছি তার আড়ালে নাকি একটা পাখি উড়ে যেতে পারে না। সেখানে আমার মেয়ের খুনিকে সে চিনবে না? অবশ্যই চিনবে, কিন্তু কিচ্ছু করেনি, কারণ এতে তার লোক কমে যাবে, ব্যবসায় ক্ষতি হবে। কিছু যে করে না এটা ঠিক না। 1 মাস পর জাঙ্কুক ভাইজানে জানছে ইমুকি ভাইজান হাবলু মিয়ারে দিয়া তেকুককে ফোন করাইছে। সব জানলে হাবলু মিয়ারে জাঙ্কুক ভাইজান কোড়াল দিয়ে কোপাইছে। ইমুকি ভাইজানরে জাঙ্কুক ভাইজান খুন করতে চাইছিল, কিন্তু বড় কাকার লাইগা পারে নাই। তাই মাসখানেক হাসপাতালে আসিল। বছর খানেক ইমুকি ভাইজান জাঙ্কুক ভাইজানের সামনে যায় নাই। কি নিষ্ঠুর ওরা! আমার ছোট্ট বাচ্চা, যেমন জাঙ্কুক ইমুকির কাছ থেকে সবকিছু কেড়ে নিত বলে সে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, তাই না? হ্যাঁ, প্রতিশোধ নিয়েছে সে। আমিও নিব, করুণ মৃত্যু হবে তার। এত বড় সাহস কি করে পেল সে? জীবন জাঙ্কুকের মেয়েকে খুন করার সাহস ইমুকির থাকার কথা না। তার পিছনে মজিদার খলিল ছিল, তাদের সমর্থন ছিল। সে জানতো তাকে বাঁচানোর জন্য ঢাল হবে তারা। কাইন্দো না তে, আর কাইন্দো না। কাঁদবো না আমি। আমার ছোট মেয়ে জান্নাতে তার নানুর সাথে আছে, সে সুখে আছে। এই জগতে তার না থাকাটাই ভালো হয়েছে বুবু। চারপাশ গাঢ় অন্ধকার ডুবে গেছে। জিমিন উঠান ছেড়ে তার প্রিয় গোলাপ গাছটির পাশে এসে বসলো। রাত গভীর থেকে গভীর হয়। রাত বাড়ার সাথে সাথে কষ্টগুলো মাথা চাড়া দিয়ে উড়েছে। লাল বেনারসি পরার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে? পায়ে আলতা দিয়ে হবে না? হবে না একটা সংসার, যে সংসারের সুগা হবে তার কর্তা আর জিমিন হবে করতে? সুগা কেন তাকে বুঝলো না? সুগা কি তাকে ভালোবাসেনি? কখনো মুখ ফুটে কেন বলেনি ভালোবাসার কথা? অসহ্য যন্ত্রণায় জিমিনের ইচ্ছে হচ্ছে নিজের চোখ নিজে ছিঁড়ে ফেলতে। হঠাৎ একজোড়া পায়ের শব্দ কানে এসে ধাক্কা দেয়। জিমিন থমকে যায়। টের পায় কেউ একজন তার চেয়ে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে।
জিমিন চট করে উঠে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে আগন্তুককে দেখিয়ে জিমিনের চোখ মুখে কোনো পরিবর্তন ঘটলো না। জিমিন অন্যদিকে ফিরে তাকালো, তারপর আবার আগন্তুকের দিকে তাকালো। না, সে সত্যি দেখেছে সুগা এসেছে। সুগা ঘাড় করা চাহনি নিয়ে তাকিয়ে আছে জিমিনের দিকে, চোখের পলক পড়েনি দীর্ঘক্ষণ। সুগা ডাকলো, জিমিন, কি চাই? সুগা মাথা নত করে ঠায় দাঁড়িয়ে থাকে। সুগা কোনো জবাব দিতে পারছে না। জিমিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন উত্তর পেল না, তখন সুগার পাশ কাটিয়ে চলে যেতে চায়। সুগা পথ আটকে দাঁড়ায়। সুগার মাথা নত। জিমিন বলল, কি চান আপনি? এত রাতে আমার বাড়িতে কেন এসেছেন? আপনার তো এতক্ষণ নিজের বাড়িতে থাকার কথা ছিল। সুগা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। সুগা জিমিনের চোখের দিকে তাকিয়ে রইল। চোখের অসহায়ত্ব স্পষ্ট। জিমিনের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। পোষা মানুষের এই এক সমস্যা, তারা কাঁদলে চোখ মুখ লাল হয়ে যায়। তখন দেখে খুব মায়া হয়। কি বলবেন বলুন, বলে বিদায় হন। আমি তোমার সাথে থাকতে পারবো না জিমিন, কিন্তু আমি আপনাকে চাই না। আপনার সাথে যাকে মানায় তাকে বিয়ে করুন, আপনি যান। আমি তখন বুঝি নাই, আমি আমার রাগ সামলাতে পারি নাই। কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালো মেয়ের কাছে আসতে গেলেন কেন? রাতের কালো আধারে কালো মেয়েটাকে কি দেখা যাচ্ছে? আচমকা সুগা জিমিনের কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়লো। ঝরঝর করে কেঁদে ফেললো। সুগার কান্না মাখা স্বরে বলল, আমি কখন এমন হয়ে গেলাম জিমিন? তুমি আমারে কোন নদীতে নিয়ে ঝাঁপ দিলা? নদীর একলো পাই না উকলো পাই না, তুমি হাত ছাইড়া দিলেই মরণ। ধৈর্য রাখো আমারে। সুগার আকুল আবেদন শুনে জিমিনের অভিমানের পাহাড় মুহূর্তে ধ্বংস হয়ে যায়। সুগা কখন তাকে এত ভালোবেসে ফেললো? এই জাদু কখন হলো? এভাবে কোনো প্রেমিক কাঁদতে পারে? জিমিন সুগার সামনে বসে কেঁদে ফেললো। জিমিন, আমি আর কোনোদিনও এমন করতাম না, কোনোদিনও না। এইবারের মতো মাফ করে দাও। যদি আর এমন করে তুমি আমার লুঙ্গি দিয়ে শ্বাস আটকায় খুন কইরো। সুগার কথা শুনে জিমিনের মনের আকাশে মেঘ কেটে যায়। সুগার হাতের উপর কপাল থেকে হাসতে হাসতে কান্না করে দিল। লাহারি ঘরের বারান্দায় চৌকিতে বসে আসে সুগা আর জিমিন। দুজনের মাঝে এক হাত দূরত্ব। ফজরের আজানের পূর্বে সুগাকে তার আত্মীয়র বাড়িতে পৌঁছতে হবে। ফজরের নামাজ পড়ে ট্রেনে আসবে। সুগা চৌকি থেকে নেমে বলল, আমি যাই এখন। আসবেন তো? সুগা জিমিনের দুই গালে হাত রেখে বলল, বৃহস্পতিবার বিকালের মধ্যে আইসা পড়বো। আর শুক্রবার এই রানীর সাথে আমার নিকা হইব। আপনার আমার রাজি না হলে পুরো দুনিয়ার এক পাশে রাইখে শুক্রবার আমি তোমার বিয়া করুমই করুম। বিয়ের শাড়ি গয়না সব নিয়ে আসুম, তুমি খালি প্রহর গুনতে থাকো। জিমিনের খুশিতে কান্না পাচ্ছে। 3 দিন পর সেও বউ সাজবে। সুগার বউ হবে। সুদর্শন রাগে ছেলেটার বউ। ভাবতেই বুকের ভেতর শিরন বয়ে যাচ্ছে। এখন যাও, লেপর তলে গিয়ে ঘুমাও। তোমার ধরছি না সাপটা ধরছি বোঝা যাইতেছে না, এত ঠান্ডা। যাও ঘরে যাও। টস নিয়ে আসেননি? অন্ধকারে যাবেন কি করে? আমি মিন বংশের ছেলে। দুনিয়াতে এমন কিছু নাই যে আমার পথ আটকাইব। যেমনি এসে অমনি যাবো। জিমিন ফিক করে হেসে দিল। তাড়াতাড়ি আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। সুগা হেসে মাথা নাড়ালো। ইশারা আশ্বস্ত করলো সে তাড়াতাড়ি আসবে। গেটের কাছে গিয়ে সুগা আবার ফিরে তাকালো জিমিনের দিকে। ডাকলো, জিমিন, তুমি ছাড়া এই পৃথিবীতে সুখ আমার জন্য হারাম হয়ে যাক। পরক্ষণে সুগা বলল, ভালোবাসি না কইলে হয় না? কইতেই হয়। জিমিনের চোখে জল নিয়ে হেসে ওঠে। শয়তান শয়তান। শয়তান কি? আমি? না না, তুমি হলো কেন? দেখো আমার চারপাশে শয়তান ঘুরতেছে। কোথায়? কিভাবে দেখলেন? আমার তোমার চুমু খাইতে ইচ্ছা করতেছে। এটা তো শয়তানের কাম। সুগা সহজ সরল স্বীকারোক্তি। জিমিনের কান গরম হয়ে যায়। লজ্জায় চোখ নামিয়ে ফেলে। সুগা অস্থির হয়ে বলল, আমি যাইতাছি। কথা শেষ করে গেটের বাইরে যেতে দিতে দুই গালে থাপ্পড় দিয়ে সুগা বলল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুগা চোখের আড়াল হতেই জিমিন একা একা হেসে কোটি কোটি হয়ে যায়। সুগা চলে যাওয়ার পর দিয়ে সকালে উঠেই জিমিন তের কাছে গিয়েছিল। দুই বোনের মধ্যে মনোমালিন্য শেষ হয়েছে। জিমিনের মুখে সব শুনে তে ভীষণ খুশি হয়েছে। মাঝে একদিনের বেশি সময় চলে গেল। তের সাথে জিমিনের দেখা হয়নি। তাই জিমিন সিদ্ধান্ত নেয় সে এখন জিমিন বাড়িতে যাবে। তাছাড়া জাঙ্কুকের সাথে জিমিন সাক্ষাৎ করতে যায়। ইয়ুনজুন যেতে নিষেধ করে, কিন্তু জিমিন কথা শুনে না। জিমিন জিমিন বাড়িতে চলে যায়।